প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল রাতের সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা বলেছেন, একটি দলের সঙ্গে সংলাপ না হলেও আগামী মাসে নির্বাচনী আইন সংস্কারের কাজ শেষ হবে। সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে ইসি সভাকক্ষে এক বৈঠকে তিনি বলেন, চলতি বছর নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। এ সময় রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন সংলাপ ও ভোটার তালিকার কাজ শেষ করে দ্রুতই যুদ্ধাপরাধী মুক্ত নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান পেশাজীবীরা। তারা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে জরুরি অবস্থা প্রত্যাহার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। শুরু হয়েছে বেগুনবাড়ি খাল হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ। প্রায় ১,৫০০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নে ভেঙে ফেলা হবে বহুতল বিজিএমইএ ভবন, নির্মাণাধীন হোটেল হিলটন এবং সোনারগাঁও হোটেলের নির্মাণাধীন বর্ধিত অংশ সহ ১১টি স্থাপনা এবং এলাকার সকল বস্তি। প্রকল্পের মধ্যে রয়েছে নগরীর পূর্ব পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ। দেবাশিস রয় জানাচ্ছেন আরো। ধীরে ধীরে অবৈধ দখলে গেছে একসময় রাজধানীর বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হাতিরঝিল ও বেগুনবাড়ি খাল। আবাসিক ও শিল্পবর্জ্য জমে এখন বিষময় পরিবেশ ওই এলাকায়। অবস্থার উন্নয়নে সরকার হাতে নিয়েছে সমন্বিত উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়ন করবে রাজুক, এলজিডি, ওয়াসা এবং সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। সকালে শুরু হলো প্রকল্প বাস্তবায়নের কাজ। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয়, 2 লেনের 11 কিলোমিটার রাস্তা দিয়ে যুক্ত হবে পান্থপথ, বিজয় সরণি এবং রামপুরা রোড। মগবাজার আবাসিক এলাকার সাথে তেজগাঁও শিল্প এলাকা এবং গুলশান এভিনিউয়ের মধ্যে নির্মাণ করা হবে 2টি ব্রিজ। এর ফলে যানজট কমে আসবে বলে আশা করছে সরকার। যেগুলো আনঅথরাইজড স্ট্রাকচার আছে, তো সেগুলো আমরা সরকারকে বলেছি যে এই বন্ডের সাথেই এগুলো এখানে থাকা উচিত নয়। যে আমার বন্ডের জন্য আমার ভাঙতে হলে সেটা আমার ভাঙতে হবে, সেটা লিগ্যাল হলে ভাঙতে হবে, ইলিগ্যাল হলে তো ভাঙতে অবশ্যই হবে। ওনারা আমাকে পাস করা প্ল্যান দেখাতে পারেননি। এ বিষয়ে গবেষণা করেছেন বুয়েটের শিক্ষকরা। প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী কিভাবে উপকৃত হবেন তা জানালেন স্টাডি টিমের প্রধান অধ্যাপক মুজিবুর রহমান। ত্রিমুখী আসলে বেনিফিট আনতে চাচ্ছি এখান থেকে। পুরো ব্রিজের কাছে যে প্রগতি সরণিটা, সেটার সঙ্গে যদি আমরা এটাকে লিঙ্কটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে পরে আমাদের এই ইস্ট ওয়েস্ট কানেক্টর হয়ে গেল একটা, এবং এটার ফলে এই এলাকার মানুষ ট্রেমেন্ডাসলি উপকৃত হবে। 2010 সালে শেষ হবে বেগুনবাড়ি খাল হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের কাজ। দেবাশিস রয়, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর দুর্নীতি মামলাগুলোর ভবিষ্যতের জন্য সর্বোচ্চ আদালতের অপেক্ষায় রয়েছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে নিয়মিত প্রেস ব্রিফিং এ দুদক মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলায় কোনো প্রয়োজনীয় সংশোধনীর প্রয়োজন হলে তা করা হবে। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা অধ্যাপিকা জাহানারা বেগম এবং সাবেক সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুলের সম্পদ বিবরণী চেয়ে প্রস্তাব অনুমোদন হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় শাহবাগে আইন শৃঙ্খলা বাহিনী গাড়ি পোড়ানোর মামলায় 7 আসামির বিরুদ্ধে দেওয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সাথে পলাতক 2 আসামি রশিদুল হাবিব এবং আবুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি 5 আসামি জাহিদুল ইসলাম বিপ্লব, দিন ইসলাম অ্যাঞ্জেল, রফিকুল ইসলাম সুজন, আসাদুজ্জামান আসাদ এবং দিন ইসলাম কিছুদিন আগে জামিনে মুক্তি পান। মামলার পরবর্তী তারিখ 16 মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন আজ বৈঠক করেছে উপাচার্য অধ্যাপক এস.এম.এ ফায়েজের সঙ্গে। এ সময় ছাত্র নেতারা অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভা আহ্বান করার জন্য উপাচার্যকে অনুরোধ জানান। জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা উপাচার্যের সঙ্গে দেখা করে জানান, বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো সভায় যোগ দিতে প্রস্তুত তারা। বৈঠকে উপস্থিত ছিলেন প্রক্টর আকা ফিরোজ আহমেদ। উপাচার্য এস.এম.এ ফায়েজ বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখার স্বার্থে তার দরজা সব সময় খোলা। মুক্তিযুদ্ধের সাম্প্রদায়িকতা বিরোধী অসামান্য পোস্টারের নকশাকার চিত্রকর দেবদাস চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানিয়েছে নবীন প্রবীণ শিল্পী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত এই শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয় গার্ড অফ অনার দিয়ে। বিস্তারিত জানাচ্ছেন রোকসানা আমিন। বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। অমর এ পোস্টারের স্রষ্টা বরেণ্য চিত্রশিল্পী দেবদাস চক্রবর্তী। কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকায় আচ্ছাদিত তার মরদেহে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। প্রিয় মানুষটিকে
পরিবারকে চিরদিনের জন্য হারিয়ে শোকে মুহ্যমান তার বন্ধু অনুগামীরা। সে একটু সবার চেয়ে একটু আমি ধর্মে কাজ করতাম, খুব ইমোশনাল ছিল। সেসব তার বন্ধুর সঙ্গে ঢাকা শহরে কয়েক হাজার হবে। ভেবেছিলাম একই সঙ্গে আমরা হয়তো জীবন শেষ করব, কিন্তু আমাদের বহু আগেই আমরা দেখেছি যে দেবদাস আমাদের স্বাভাবিক জীবন থেকে দূরে সরে গেছেন। তিনি যে চিত্রকলা রেখে গেছেন, যে শিল্পকলা রেখে গেছেন বাংলাদেশের সংস্কৃতি জগতের, সেগুলো অমূল্য সম্পদ। জীবনের মতো মরণেও ইতিহাস সৃষ্টি করে গেলেন দেবদাস চক্রবর্তী। শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ দান করা হয়েছে ইব্রাহিম মেডিকেল কলেজে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিচারপতি কে এম সুবহানের মতো মুক্তবুদ্ধি চর্চার মানুষ দিন দিন কমে আসছে। তিনি যে সম্প্রীতির পথ দেখিয়েছেন সব সময়ের জন্য তা অনুকরণীয়। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে কে এম সুবহান স্মরণ সভায় বক্তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ সভাপতি অ্যাডভোকেট এম এ বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। বক্তারা বিচারপতি কে এম সুবহানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, একজন ন্যায় বিচারকের বাইরেও তিনি ছিলেন এদেশে প্রগতিশীলতা চর্চার অন্যতম সহযাত্রী। প্রথম সপ্তাহ পেরোল অমর 21শে বইমেলার। যথারীতি ভিড় বেশি সপ্তাহের শেষ কর্মদিবসের দিনে, তবে তেমন একটা দেখা যায়নি লেখকদের। বইয়ের কাটতি গত বছরের তুলনায় বেশি, আসছেও বেশি, তবে প্রকাশনা নিয়ে হিমশিম খেয়েছেন নবীন লেখকরা। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। কাগজের দাম চড়া, তাই বইয়েরও মূল্য বেশি। বিক্রি বাট্টা নিয়ে ভয় ছিল প্রকাশকদের। কেটে গেছে এক সপ্তাহে। গেল বছরের চেয়ে নতুন বই বেশি, বিক্রিও অনেক বেশি। গত বছর প্রথম 7 দিনে বই এসেছিল 382টি, এবছর তার চেয়ে বেশি 130টি। বই হয়েছে প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি অনেক নবীনেরও, তবে খুব সুখে নেই নবীনরা। একটা বই 3 ফরম্যাটে বই বের করতে হলে 20 থেকে 25,000 টাকা খরচ হয়, বা 4 ফরম্যাট হলে 40,000 টাকা খরচ হয়। আর এই টাকাটা আমাদের সম্পূর্ণ উঠে আসে না। 1000 কপি চাপছে 34,000 টাকা লাগছে। প্রকাশকরা অবশ্য তাদের সঙ্গে একমত নন। এটা তো নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এ করছে। আমরা বলবো যে এইরকম করার প্রয়োজন নেই। ভালো লিখুন এবং ভালো বই প্রকাশের জন্য প্রকাশকের কাছে যান এবং ধৈর্য ধরুন। আজ বই এসেছে 77টি, মূলত কবিতা আর উপন্যাস। রাজীব আহমেদ, চ্যানেল আই, ঢাকা। অধ্যাপক আবু সাইদ রচিত যুদ্ধ অপরাধ প্রেক্ষিত বাংলাদেশ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এবং আব্দুর রাজ্জাক সহ রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বক্তারা যুদ্ধ অপরাধীদের বিচার দাবি জানান। প্রকাশনা উৎসবে বইয়ের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন লেখক অধ্যাপক আবু সাইদ। আলোচনায় বক্তারা যুদ্ধ অপরাধীদের বিচারে প্রথিত যশা সাংবাদিক শফিকুল কবির রচিত যুদ্ধ এবং নারী, নিষিদ্ধ বাগানে প্রবেশ, কলির কৃষ্ণ 3টি উপন্যাসের প্রকাশনা অনুষ্ঠান হল রাজধানী বসুন্ধরা সিটি সেমিনার হলে। বই 3টি প্রকাশ করেছে সোনারতরী প্রকাশনী। প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ হোসনে আরা শাহেদ, এ আর রশিদি, এম তাজুল ইসলাম ও শামীম চৌধুরী। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী বলেছেন, স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর নানা ক্ষেত্রে সফলতা ছিল, তবে তাদের সবচেয়ে বড় ব্যর্থতা সুশাসনের অভাব। নানা পর্যায়ে দুর্নীতির সরকারি পৃষ্ঠপোষকতার জন্য অর্থনীতি কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বলেও মন্তব্য করেন তিনি। ব্যবসা বাণিজ্য সংবাদের সাময়িকী অর্থ কথা 17 বছর পূর্তি অনুষ্ঠানে এসব বলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ। অনুষ্ঠানে অর্থ কথা, মানি টক, পাওয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয় চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষি ব্যক্তিত্ব শাইখ সিরাজকে। রিপোর্টে জানাচ্ছেন রাজীব নেওয়াজ। কথার বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে উঠেছিল গুণীজনদের মিলন মেলা।
সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সমাজের নানা পেশার সফল মানুষ জড়ো হয়েছিলেন অনুষ্ঠানে। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরী পুরস্কার তুলে দেন দেশের কৃষিক্ষেত্রে অনন্য অবদান রেখে চলা মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজের হাতে। সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সুশাসনের ক্ষেত্রটিতে আমাদের ইতিহাস বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। এই দুর্বলতার সুযোগে অর্থনীতি তথা সার্বিক জাতীয় উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতির জন্ম হয়েছে এবং তার লালন ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে। একথা অনস্বীকার্য যে দুর্নীতির বিস্তারের সবচেয়ে সহজ মাধ্যম হলো ব্যবসা বাণিজ্য। রাষ্ট্রীয় সম্পদের অনৈতিক ব্যবহার ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার প্রয়াসে দুর্নীতি এদেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। 11 জানুয়ারি 2007 পরবর্তী সময়ে পরিবর্তিত পরিস্থিতিতে তাই বর্তমান সরকারের অন্যতম প্রধান কার্যক্রম ছিল দুর্নীতি দমন এবং সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক সংস্থা সাধন। অর্থনীতিকে বেগবান করতে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং বিনিয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। অভ্যন্তরীণ শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে, তেমনি বৈদেশিক বিনিয়োগের জন্য বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি করা আমাদের কর্তব্য। বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করবার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাণিজ্যিক পরিবেশের বিকল্প কিছুই নেই। অনুষ্ঠানে অর্থকথা পত্রিকাটির 17 বছরের পথচলা নিয়ে স্মৃতিচারণ করেন সম্পাদক ও প্রকাশক সৈয়দ রানা মুস্তফি। অর্থকথার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন আমন্ত্রিত গুণীজনেরা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রিজভী নওয়াজের রিপোর্টটি দেখলেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়েছেন এমন বাংলাদেশিদের বৈজ্ঞানিক সেমিনার এবং প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ। এর আয়োজন করে ডক্টরস অফ সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশন। বিয়াম মিলনায়তনে প্রফেসর খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মোহাম্মদ আনোয়ারুল ইকবাল। বিশেষ অতিথি ছিলেন রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত গেনেডি পি ট্রেটসেনকো এবং রাশিয়ান ফেডারেশনের ফেডারেল এজেন্সি অন এডুকেশন ডেপুটি ডিরেক্টর আলেকজান্ডার ভি সলোভিভ। বক্তৃতা করেন প্রফেসর মোহাম্মদ আবু সিদ্দিক। প্রিয় দর্শক, এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তান। কড়া নিরাপত্তায় পালিত হয়েছে পাকিস্তানের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর চেহলাম। সিন্ধু প্রদেশের গাড়ি খোদা বক্সে পিতা জুলফিকার আলী ভুট্টোর মাজার প্রাঙ্গণে শায়িত প্রিয় নেত্রীকে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন তার ভক্ত সমর্থকরা। 40 দিনের শোক শেষে বেনজিরের দল পাকিস্তান পিপুলস পার্টিও পুরো দমে নির্বাচনী প্রচারণা শুরু করছে। 18 ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে বেনজির হত্যাকাণ্ড তদন্তের জন্য আবারও পাকিস্তান গেছে ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের বিশেষজ্ঞ দল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয়েছে আরও 2 জন। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। শেষ হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। টানা 38 দিনে মেলায় আসা দর্শনার্থীর সংখ্যা ছিল 30 লাখেরও বেশি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান এই তথ্য জানিয়েছেন। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সিডারে দুর্গতদের সাহায্যার্থে বাংলালিংক মিউজিক কনসার্ট। এতে নগর বাউল, মাইলস, এলআরবি সহ দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো গান করবে। আয়োজকরা আশা করছেন এই কনসার্টে লক্ষাধিক দর্শকের সমাগম ঘটবে। বাংলালিংক মিউজিক কনসার্টের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ইউএই এক্সচেঞ্জের বা দুবাই শাখার মেগা ড্রয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল দুবাইতে। আমাদের দুবাই প্রতিনিধি জর্জ খান জানিয়েছেন, এতে বৈধ উপায়ে দেশে টাকা পাঠিয়ে প্রথম পুরস্কারের 25,000 দিরহাম জিতে নিয়েছেন চকোলেট শাখার কর্মরত ডলি। 15,000 দিরহামের দ্বিতীয় পুরস্কার পেয়েছেন গাড়ির সার্ভিস স্টেশনে কর্মরত জসিমউদ্দিন। পুরস্কার বিতরণের প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই এর পরিচালক আব্দুল মুকিত মজুমদার। উপস্থিত ছিলেন দুবাইয়ের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। এবারে যাওয়া যাক ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদে।
রোববার থেকে স্টক মার্কেটে বিনিয়োগ মার্চেন্ট ব্যাংকার এবং ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে বিনিয়োগের সমপরিমাণ ঋণ পাওয়া যাবে। এ কারণে অনেকে না বুঝে শেয়ার ব্যবসায় বিনিয়োগ করতে পারে বলে মনে করছে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসিসি। এই কর্মকর্তাদের পরামর্শ, পেনশনের টাকা কিংবা সঞ্চয়পত্র বিক্রি করে জীবনের শেষ সম্বল দিয়ে কেউ যেন শেয়ার ব্যবসায় বিনিয়োগ না করেন। জেড ক্যাটাগরির কোম্পানিগুলো যাতে বিনিয়োগকারীদের আর ঠকাতে না পারে সে ব্যাপারে উদ্যোগী হওয়ার খবরও জানিয়েছেন এসিসি চেয়ারম্যান। সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতির পরে খেলার খবরে থাকছে বিজয় দিবস ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে আরামবাগ ক্রীড়া সংঘ।